আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভেক্টর। তো ভেক্টরের হচ্ছে কয়েকটা প্রকারভেদ দেখি। আগে দেখেন, ভেক্টর হচ্ছে যাদের দিক আছে। ভেক্টর তারা যাদের দিক আছে এবং কি আছে, দিক ও মান উভয়ই আছে। তার মানে হচ্ছে ভেক্টর কারা, যাদের মান ও দিক এই দুইটা উভয়ই আছে। আর এদেরকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে, ভেক্টরকে যদি আমরা প্রকাশ করতে যাই, ভেক্টরকে চার ভাগে প্রকাশ করা যায়। কয়ভাবে? চার ভাবে। কি কি? ভেক্টর চিহ্ন যদি দেই, মানে তার মাথার উপর যদি একটা তীর চিহ্ন দিই, এটাকে ভেক্টর রূপে প্রকাশ করা যায়। অথবা ভেক্টরের মাথার উপর একটা দাগ, অথবা ভেক্টরের নিচে একটা দাগ, অথবা যেই লেটারটা লিখবো সেটাকে বোল্ড করে দিব। অর্থাৎ ভেক্টরকে আমরা এই চারটা ভাবে প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টর কারা? ভেক্টর হচ্ছে যে সকল রাশির মান ও দিক উভয়ই বিদ্যমান, তারা হচ্ছে ভেক্টর। আর ভেক্টর চারটা ভাবে প্রকাশ করা যায়। তাদেরকে আমরা উপরে তীর চিহ্ন, উপরে একটা দাগ, অথবা নিচে দাগ, অথবা বোল্ড করে। এখন স্কেলার তাহলে কারা? স্কেলার হচ্ছে সেই সকল রাশি যাদের শুধুমাত্র মান আছে। তাহলে স্কেলার কারা? স্কেলার হচ্ছে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই। কি নেই? দিক নেই। তাহলে এই স্কেলারকে এখান থেকে ভেক্টর থেকে আমরা স্কেলার রূপে প্রকাশ করতে পারি। এদেরকে যদি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে এরকম করা যায়, এই যে মডুলাস চিহ্ন দেওয়া যায়। প্রত্যেকটার উপর যদি আমরা মডুলাস চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে স্কেলার হয়ে যাবে। তাহলে ভেক্টর আর স্কেলার আমরা চিনলাম। এখন ভেক্টরের কয়েকটা প্রকারভেদ আছে। ভেক্টরের প্রকারভেদগুলো কি কি? ভেক্টরের প্রকারভেদগুলো হচ্ছে এই যে বাম পাশে লেখা আছে। প্রথমত একক ভেক্টর। একক ভেক্টর কারা? যাদের হচ্ছে মান এক একক। একক ভেক্টর কারা? যাদের মান এক একক। কেমন? যদি কোনো ভেক্টরকে, একটা ভেক্টর এর মান দ্বারা ভাগ করি, অর্থাৎ কিরকম? এই ভেক্টরকে এ ভেক্টর, আর এর আগে আমরা শিখছি যে মান বের করার সিস্টেম। তাহলে ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কোনটা? এই যে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাই সেটা একক ভেক্টর। আর এই একক ভেক্টরকে লেখার সিস্টেম হচ্ছে এই যে মাথার উপর একটা ক্যাপ দিয়ে লেখা। তার মানে হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। তাহলে একক ভেক্টর আমরা চিনতে পারবো। এরপরে দেখো, এরপর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কারা? যে সকল ভেক্টরের পাদবিন্দু, মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার পাদবিন্দু আমি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। অর্থাৎ ভেক্টর যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারবো স্থানাঙ্ক। তার মানে পাদবিন্দু নির্দিষ্ট নয়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভেক্টর শুরু করা যাবে, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। এরপর হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কোনগুলা? আয়ত একক ভেক্টরকে আমরা এই যে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো আমরা যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, যেমন পি, তাহলে কি লিখতাম? এক্স ওয়াই জেড। তো এক্স এর দিকে হচ্ছে আই ক্যাপ, ওয়াই এর দিকে হচ্ছে জে ক্যাপ, জেড এর দিকে হচ্ছে কে ক্যাপ। তাহলে যে আই জে কে এদেরকে বলে আয়ত একক ভেক্টর। কি বলছি? আয়ত একক ভেক্টর কারা? আই জে কে, এরা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কারা? আই জে কে কে আয়ত একক ভেক্টর বলা হয়। তাহলে কি বললাম? আই জে কে কে আয়ত একক ভেক্টর বলা হয়। এখন বলছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর বলতে কিরকম? এই যে এইটা হচ্ছে সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টর কোনটা? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে। কি বলছি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। তাহলে এ বি সি যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে তাহলে হচ্ছে সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টর শিখলাম। এরপর হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর কাদেরকে বলে? একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। কেমন? এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, এটা জিরো বিন্দু। তাহলে এই যে এইটা একটা ভেক্টর,
এটা আরেকটা ভেক্টর, এটা এ ভেক্টর মনে করলাম, এটা বি ভেক্টর। তো এ আর বি এই দুইটা ভেক্টর কোথা থেকে শুরু হয়েছে, এদের পাদবিন্দু নির্দিষ্ট বা ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে একই জায়গা থেকে শুরু হয়েছে বলে এদেরকে বলে সমপ্রারম্ভিক ভেক্টর। কি বলছি, একই জায়গা থেকে শুরু হয়েছে বলে এদেরকে বলে সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টর শিখলাম। এরপর হচ্ছে সদৃশ ভেক্টর, বি সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর কারা, সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে। কি বলছে, সদৃশ ভেক্টর কারা, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর অর্থাৎ এইটা যদি হতো ত্বরণ, তাহলে এটাকেও হতে হবে ত্বরণ, একে বলে সমজাতীয়। এইটা যদি হতো বেগ, তাহলে নিচেরটাকেও হতে হতো বেগ, এরকম আর কি। তার মানে হচ্ছে সমজাতীয় বলতে বোঝায় ত্বরণ হইলে ত্বরণ, বেগ হইলে বেগ। তো এরা যদি হয় তাহলে হচ্ছে এরা হচ্ছে সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কাদের বলে, বিসদৃশ ভেক্টর হচ্ছে তারা যারা সমজাতীয়, সমজাতীয় বলতে এটা ঠিক আছে কিন্তু এরা বিপরীত দিকে কাজ করবে। কি বলছি, সমজাতীয় কিন্তু বিপরীত দিকে কাজ করবে, তারা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে এ ভেক্টরটা ডান দিকে কাজ করতেছে, এর বিপরীত দিকে হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। মানে কোনটা বলো তো, এই যে নিচেরটা, এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর চিনলাম, বিসদৃশ ভেক্টরও চিনলাম। বিসদৃশ ভেক্টর কারা, সমজাতীয় কিন্তু বিপরীত দিয়ে ক্রিয়া করবে। আচ্ছা আমি যদি বলি এফ হচ্ছে 5i ক্যাপ, ভি হচ্ছে 3i ক্যাপ। আচ্ছা এটা কি এই সদৃশ ভেক্টর হবে, এটা হচ্ছে ভি অর্থাৎ বেগ, আর এটা হচ্ছে বল অর্থাৎ এটা দুইটাই ভেক্টর, দুইটাই আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষের দিকে আছে। তার মানে হচ্ছে 5i ক্যাপও এই দিকে এক্স অক্ষের দিকে, 3i ক্যাপও এক্স অক্ষের দিকে। তার মানে দেখো এটা হচ্ছে, আচ্ছা এটাও 5 দিলাম, এটাও 5 দিলাম, অর্থাৎ সমমানও দিলাম, সমমান। কিন্তু দেখো একই দিকে ক্রিয়া করতেছে, তাও এরা সমজাতীয় ভেক্টর হবে না। কেন, কারণ হচ্ছে এরা হচ্ছে সমজাতীয় না, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বেগ, বল ও বেগ, এটা তাইলে হবে না, দুইটাকে সেম হতে হতো। যদি এটা হতো এরকম, এটাও এফ, এটাও এফ, তাইলে হতো এটা 3, আমি যদি 3ও দিতাম 3, তাহলে এটা হচ্ছে একটা 3 দিতাম, একই দিকে ক্রিয়া করতেছে, সমজাতীয়, তার মানে এরা হচ্ছে সদৃশ ভেক্টর। বুঝলাম। এরপরে দেখেন সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য নয়। কি বলছি, যে সকল ভেক্টরের মান শূন্য নয়। তাহলে এইটা একটা ভেক্টর মনে করলাম এ, এই ভেক্টরের মান মনে করলাম, এই ভেক্টর হচ্ছে 5i ক্যাপ, এই ভেক্টরের মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে এটার এই ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে হচ্ছে এটার মান কি শূন্য, বলবে না, এটার মান শূন্য না। অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য নয় তারা সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টরের পরে কি আছে, শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর কারা, শূন্য ভেক্টর তারাই যে সকল ভেক্টরের মান শূন্য। অর্থাৎ এ মনে করো একটা ভেক্টর, এটার মান শূন্য, তাহলে এ হচ্ছে কি ভেক্টর, শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি, শূন্য দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিই। তো এই শূন্য ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বলবে কি শূন্য ভেক্টরের মান কত, অবশ্যই শূন্য, কিন্তু শূন্য ভেক্টরের দিক কোন দিকে। শূন্য ভেক্টরের দিক যদি বলি, দিক কোন দিকে, দিক হচ্ছে যে কোনো দিকে। কি বললাম, যে কোনো দিকে। তাহলে শূন্য ভেক্টরের মান শূন্য কিন্তু দিক যে কোনো দিকে, দিক যে কোনো দিকে। আর একদম লাস্টে যে ভেক্টরটা আছে এটা হচ্ছে পোলার ভেক্টর বলে। তো পোলার ভেক্টর বলতে আমরা কি বুঝি, পোলার ভেক্টর বলতে বুঝবো যে সকল ভেক্টরের ঘূর্ণনের সাথে কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ পোলার ভেক্টর তারা যারা হচ্ছে ঘূর্ণনের সাথে জড়িত নয়। যেমন বেগ, বেগ কি ঘূর্ণনের সাথে জড়িত, ওই যে ভি রৈখিক বেগ, এ তো ঘূর্ণনের সাথে জড়িত নয়, তাহলে এ হচ্ছে পোলার ভেক্টর। তাহলে পোলার ভেক্টর কারা, এটা হচ্ছে বেগ, তারপর হচ্ছে ভরবেগ, ভরবেগ হচ্ছে এমভি, তাই তো। তারপর আরো আছে, কি আছে, সরণ আছে, গতিবেগ আছে, সরণ আছে, তো এটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি। তো বিষয় হচ্ছে যে পোলার ভেক্টর কারা, যারা সরণের সাথে, যারা হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পৃক্ত নয়, তারা হচ্ছে পোলার ভেক্টর। তাহলে আমরা কি শিখলাম এখন,
ভেক্টরের প্রকারভেদ শিখলাম। হ্যাঁ, এবার দেখেন বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর কারা? যারা হচ্ছে মনে করো এরকম একটা ভেক্টর রয়েছে a = 5i ক্যাপ, তাহলে এর বিপ্রতীক ভেক্টর যদি বলি তাহলে হচ্ছে এরকম হবে। এর বিপ্রতীক ভেক্টর এটা হবে এরকম 1/5 এরকম। যদি এ আরেকটা থাকতো এরকম যে b একটা ভেক্টর 3j ক্যাপ -3j ক্যাপ, তাহলে এর বিপ্রতীক ভেক্টর হতো এরকম -1/3j ক্যাপ। তাহলে হচ্ছে বিপ্রতীক ভেক্টর আমরা চিনতে পারলাম। তাহলে বিপ্রতীক ভেক্টর কারা? যে সকল ভেক্টরের এই যে সামনে যেটা মান থাকবে সেটা উল্টে যাবে, সেটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এখন পরে হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর কারা? অক্ষীয় ভেক্টর কারা? আমরা এর আগে যে ভেক্টরটা শিখছি সেটা হচ্ছে পোলার ভেক্টর। এর আগে যে ভেক্টরটা শিখছি সেটা হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পৃক্ত নয়। পোলার ভেক্টর কি? ঘূর্ণনের সাথে সম্পৃক্ত নয়। আর অক্ষীয় ভেক্টরগুলো হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পৃক্ত। তাহলে অক্ষীয় ভেক্টর কারা? যারা ঘূর্ণনের সাথে সম্পৃক্ত, ঘূর্ণনের সাথে জড়িত। তাহলে অক্ষীয় ভেক্টর কারা? যারা ঘূর্ণনের সাথে জড়িত, যেমন কৌণিক বেগ অর্থাৎ ওমেগা, এরকম যারা হচ্ছে ঘূর্ণনের সাথে জড়িত তারা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টর আমরা চিনবো। এখন অক্ষীয় ভেক্টর চেনার পরে আমরা চিনবো হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কারা? এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে অনেকগুলো ম্যাথ আসে, বা এমসিকিউ বলো ম্যাথ বলো, এখান থেকেই বেশিরভাগ আসবে। তো এটা হচ্ছে সরণ ভেক্টর। এটা হচ্ছে যদি আমরা এক্স ওয়াই জেড অক্ষ কল্পনা করি, আচ্ছা প্রথমে এক্স ওয়াই অক্ষ কল্পনা করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে যদি আমি একটা বিন্দু নিই, সেটা সেই বিন্দুকে আমরা পি অফ এক্স, ওয়াই এই আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা আরেকটা বিষয় জানি, কোনটা? এক্স অক্ষ বরাবর আই ক্যাপ কাজ করে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ কাজ করে। আরেকটা কথা মনে রাখি, তাহলে একবার শিখে যাই। আই ক্যাপ এই দিকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি আই ক্যাপ পজিটিভ হয়, তাহলে ঋণাত্মক দিকে মাইনাস আই ক্যাপ লিখতে হবে। এটাও সেম, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি জে ক্যাপ হয়, তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস জে ক্যাপ হবে। এখন এরকম একটা কোশ্চেন আসছে। কোশ্চেনটা হচ্ছে a = -5 আই ক্যাপের দিক কোন দিকে? দিক কোন দিকে? তাহলে এটা দিক কোন দিকে? যেহেতু এ ভেক্টর, তাহলে হচ্ছে -5 আই ক্যাপ, তাহলে এটার মান হচ্ছে 5, কিন্তু কোন দিকে? মাইনাস আই ক্যাপের দিকে। মাইনাস আই ক্যাপ কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তার মানে হচ্ছে -5 আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এটা আমরা পারবো। এখন আমরা যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে এক্স ওয়াই অক্ষে কোনো একটা ভেক্টর যদি এরকম থাকে, তো এই ভেক্টরকে আমরা সরণ ভেক্টর যেটা, সেটা হচ্ছে এই 0 0 থেকে px পর্যন্ত, এটাকে r দ্বারা প্রকাশ করি। তো এটাকে আমরা লিখি কিভাবে? এটাকে যদি আমরা লিখতাম তাহলে হচ্ছে এরকম লিখতাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এটা লেখার সিস্টেমটা হচ্ছে ওই যেখান থেকে যাব আমরা OP, এটা হচ্ছে O বিন্দু OP। তাহলে আমরা যদি OP ভেক্টর এরকম বলি, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক মাইনাস O বিন্দুর স্থানাঙ্ক কিরকম? P বিন্দুর স্থানাঙ্ক ছিল x, O বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 0। তাহলে x - 0 এটা হচ্ছে i ক্যাপ প্লাস y - 0 এটা হচ্ছে j ক্যাপ। এখান থেকে আসে x i ক্যাপ প্লাস y j ক্যাপ। তো এটা তো আমরা পারছি। এখন যদি আমাদের এরকম থাকতো, এটা আর একটা কিউ বিন্দু, সেটাও আমরা হচ্ছে দিলাম x1, y1, তাহলে এটার স্থানাঙ্ক আমরা এটা কিভাবে প্রকাশ করতাম? নিচেরটাকে আমরা দিলাম r2, নিচেরটাকে যদি r2 দেই, তাহলে r2 আমরা কিভাবে লিখবো? r2 আমরা এভাবে লিখবো x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এখন সরণ ভেক্টর বলতে আমরা বুঝবো pq, কি বলছি? pq। এখন একটা শর্টকাট সিস্টেম হচ্ছে, আমরা যখন কোনো ভেক্টর থেকে কোনো ভেক্টর বের করব, অর্থাৎ
এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু এরকম পি বিন্দু দেওয়া আছে 3,4, কিউ বিন্দু দেওয়া আছে 5,6। যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তার মানে বুঝবো এক্স আর ওয়াই অক্ষে। এখন আমাকে যদি এরকম বলতো যে পি কিউ ভেক্টর বের করো, পি কিউ, তাহলে কার থেকে কার দিকে? পি এর থেকে কিউ এর দিকে। পি এর থেকে কিউ এর দিকে যখন হবে তখন কিউ এর স্থানাঙ্ক মাইনাস পি এর স্থানাঙ্ক এরকম। তাহলে কিউ এর স্থানাঙ্কে এক্স এর জায়গায় কি আছে 5 আর 3, তাহলে 5 - 3, এটা হবে এক্স এর স্থানাঙ্ক আই ক্যাপ, আর হচ্ছে প্লাস দিয়ে কিউ এর স্থানাঙ্ক কোনটা? এটা ওয়াই অক্ষে 6 আর এটা হচ্ছে 4, তার মানে 6 - 4 এটা হচ্ছে জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কিভাবে করতাম 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে কোনো একটা ভেক্টরকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে এভাবে করতে পারি। এখন আমরা যদি কিউপি বলতাম, পি কিউ না বলে যদি কিউপি বলতাম তাহলে উল্টাটা হতো, 3 থেকে 5 বিয়োগ করতাম, 4 থেকে 6 বিয়োগ করতাম। এটা তো দুইটা স্থানাঙ্কের বিষয়। এখন যদি তিনটা স্থানাঙ্ক হতো, যেরকম পি কিউ, এখানে হচ্ছে আরেকটা স্থানাঙ্ক দিলাম 6, এখানে দিলাম 2, এরকম যদি হতো তাহলে আমি যদি বলতাম পি কিউ ভেক্টরটা কত, তাহলে পি কিউ ভেক্টরটা হতো কিউ এর স্থানাঙ্ক মাইনাস পি এর স্থানাঙ্ক, তার মানে কিউ এর এক্স এর স্থানাঙ্ক কত 5 - 3, এটা হচ্ছে আই ক্যাপ। তারপরে কিউ এর ওয়াই এর স্থানাঙ্ক কত 6 - 4, 6 - 4 এটা হচ্ছে জে ক্যাপ। তারপরে প্লাস কিউ এর জেড এর স্থানাঙ্ক 2 আর 6, তার মানে 2 - 6 এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে এখান থেকে উত্তর হতো কত হয় 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর আকারে প্রকাশ। এখন আমাকে যদি বলে এখান থেকে এটার মান বের করো, কি বলছি মান মানে কি প্রথমে শিখছি, মান মানে হচ্ছে এরকম কোনো একটা ভেক্টর তার মডুলাস। তো কোনো একটা ভেক্টর তার মডুলাস যখন বের করব তখন কি করব রুট ওভার দিয়ে ভেক্টরের এক্স মানে আই যে কে এর যে সহগগুলো আছে সেইগুলা ভিতরে স্কয়ার সাথে যোগ, তার মানে কিরকম আই এর সাথে আছে 2, তাহলে 2 এর স্কয়ার প্লাস আবার 2 এর স্কয়ার প্লাস -4 তার স্কয়ার, এটা হচ্ছে মান। তাহলে হচ্ছে 4, তাহলে √24, এটা হচ্ছে আমাদের মান। তাহলে পি কিউ ভেক্টর বের করা শিখলাম, পি কিউ ভেক্টরের মান বের করা শিখলাম। এখন আমাদের যদি বলে একটা ভেক্টর দেওয়া থাকবে, বলবে ভেক্টরটার মান কত। এই একটা ভেক্টর 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বললাম ভেক্টরটির মান কত, তার মানে কি মডুলাস দিব, রুট ওভার চিহ্ন দিব, সহগগুলোর স্কয়ার করব, 3 স্কয়ার প্লাস -2 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, তাহলে কত হয় 9 4 16 √29 একক। তাহলে আমরা এটা বের করতে পারবো, ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে যদি ভেক্টরের মান বের করতে পারি আর ভেক্টর বের করতে পারি, এখন আমরা তাহলে শিখবো একক ভেক্টর বের করার সিস্টেম। একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান 1 একক তাদেরকে একক ভেক্টর বলা হয়। আর একক ভেক্টরকে আমরা এইভাবে লিখি, কোন একটা ভেক্টর তার মান এইভাবে। তো এখন আমি যদি এরকম বলতাম যে এ একটা ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এই ভেক্টরটার একক ভেক্টর বের করো। তাহলে এই ভেক্টরটার ভেক্টর লেখা আছে, এর মান আমরা বের করা মাত্র শিখলাম। তাহলে এর মান বের করবো এইভাবে √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -5 এর স্কয়ার, তাহলে কত হয় 9 4 25, তাহলে 38। তাহলে এখন এটার একক ভেক্টর কি করব? একক ভেক্টর বলতে বুঝি ওই ভেক্টর আর ওই ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর আর এ ভেক্টরের মান, তাহলে কি করব এ ভেক্টরটা আগে লিখবো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, আর নিচে লিখবো √38। এই যে এটা হচ্ছে আমাদের তার একক ভেক্টর। কিন্তু আমাদের এমসিকিউ এরকম থাকবে না। এমসিকিউ কিরকম থাকবে? ভিতরে ভাগ করে দেওয়া থাকবে, তার মানে এরকম থাকবে 3 ভাগ √38 i ক্যাপ
প্লাস 2 ভাগ √38 জে ক্যাপ মাইনাস 5 বাই √38 কে ক্যাপ। তো আমরা একক ভেক্টর বের করা শিখলাম। এখন একটা এমসিকিউ অনেকবার ঘুরাই ফিরাই দিবে, সেটা হচ্ছে বলবে কোন একটা ভেক্টরের একটা মান দেওয়া থাকবে, ওইটার একক ভেক্টর লেখা থাকবে, ওখান থেকে কিছু একটা বের করতে বলবে। কিরকম, আমি যদি বলি এরকম a ভেক্টর ইকুয়ালস টু 1/2 i ক্যাপ প্লাস 1/2 j ক্যাপ প্লাস m k ক্যাপ, বললাম এই ভেক্টরটি একক ভেক্টর হলে m ইকুয়ালস টু হোয়াট, কি বলছি, ভেক্টরটি একক ভেক্টর হলে m ইকুয়ালস টু হোয়াট। এখন ভেক্টরটি যদি একক ভেক্টর হতে হয় তাহলে এর মান কত, এর মান হচ্ছে 1 একক, তাই না? তাহলে এর মান যদি 1 একক হয় তাহলে আমরা এরকম করব 1/2 1/2 এর স্কয়ার প্লাস 1/2 এর স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়ালস টু কত, যেহেতু একক ভেক্টর তার মানে মান 1। এবার উভয় পাশে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 1/4 প্লাস 1/4 প্লাস m স্কয়ার ইকুয়ালস টু 1 এখান থেকে এই যে, তাহলে m এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2। তাহলে হচ্ছে আমরা শিখলাম একক ভেক্টর বের করা পর্যন্ত। হ্যাঁ দেখেন, এটা জ্যামিতিক সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ, সময়টা হচ্ছে সামান্তরিক, আর হচ্ছে এটা হচ্ছে উপাংশে বিভাজন, উপাংশ। এই যে তাহলে হচ্ছে ভেক্টর যোগের হচ্ছে সাধারণ এই সূত্র হচ্ছে এই যে 5টা, ত্রিভুজ, সাধারণ, বহুভুজ, সামান্তরিক, উপাংশ। এটা হচ্ছে এইগুলো দিয়ে কি হয়, ভেক্টর যোগ করা যায়। তাহলে হচ্ছে এই 5টা আমরা মনে রাখলাম। এবার আমরা একটা একটা করে শিখবো। ভেক্টর হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক, উপাংশ। তো আমরা যদি ত্রিভুজ সূত্র দিয়ে শুরু করি তো আমাদের সিস্টেমটা হবে এরকম যে কোনো একটা ত্রিভুজের এটা মনে করলাম এ বি সি 3টা বাহু। তো যে কোনো 2টি বাহু একই ক্রমে একই দিকে ভেক্টর চিহ্ন নির্দেশ করলে, যে কোনো 2টা বাহু একই দিকে একই ক্রমে ভেক্টর চিহ্ন নির্দেশ করলে তাদের লব্ধি বিপরীত দিকে নির্দিষ্ট হয়। তার মানে হচ্ছে এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। প্রথম ভাবে এরকম লিখতে পারি যে একই দিকে যারা থাকবে তাদেরকে যোগ করব, তার মানে কি এসি প্লাস বিসি, তাহলে এসি প্লাস বিসি ইকুয়াল টু উল্টা দিক থেকে এটা হচ্ছে এসি। এটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। আরেকটা ভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা এরকম দিতাম পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, তাহলে এটাকে লিখতাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। এটাকে এইভাবে লিখতে পারি। এখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো ভেক্টরকে যদি আমরা উল্টাই দিই, কিরকম, এসি ভেক্টরকে যদি আমরা সি এ ভেক্টর এইভাবে লিখতে চাই তাহলে তার আগে একটা মাইনাস দেওয়া লাগবে। কি বলছি, এসি ভেক্টরকে সি এ ভেক্টর এইভাবে যদি লিখতে চাই তাহলে তার আগে একটা মাইনাস দেওয়া লাগবে। তাহলে এখন দেখেন, এটাকেই যদি আমরা আরেকটা ভাবে লিখতে চাই তাহলে কি করব, প্রথমে যে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট ধরে নেব, আমাদের ইচ্ছা যে কোনো একটা। আমি যদি এ কে নির্দিষ্ট ধরে নিই তাহলে এর থেকে বি এর দিকে আসবো, তার মানে এর থেকে বি এর দিকে আসলে এ বি, এরপরে বি থেকে সি এর দিকে তাহলে বি সি, এরপরে সি থেকে এ এর দিকে একইভাবে লিখবো, আমি সি এই লিখবো, কিন্তু এখন চিহ্ন কোন দিকে, চিহ্ন উল্টা দিকে, তাহলে এখানে একটা মাইনাস দিব, এটা একটা দাগ দিব, ইকুয়ালস টু 0। তাহলে এখন আমাদের এইটা আসবে না, এমসিকিউ এটা আসবে না, এমসিকিউ হয় এটা আসবে না হলে এইটা আসবে। বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ এইটা আসবে, সবাই ভুল করবে। তো এইটা মনে রাখতে হবে বেশি বেশি। তাহলে ত্রিভুজ সূত্র পারবো, ত্রিভুজ সূত্রের পরে আছে কোন সূত্র, তাহলে যেহেতু আমরা ওই যে জ্যামিতিক চিহ্ন নিয়ে কাজ করতেছি তাহলে ত্রিভুজের পরে বহুভুজটা শিখি। তাহলে ত্রিভুজটা মুছে দিলাম। এরপর হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র কোনটা, বহুভুজ সূত্র হচ্ছে একটা ষড়ভুজ আঁকাই,
ষড়ভুজ, তাহলে এখান থেকে শুরু করি, এ বি সি ডি ই এফ। এখন এটাকে আমরা চিহ্ন দ্বারা নির্দিষ্ট করি আমাদের ইচ্ছা মতো। তো আমাদের কাজ হবে কি, কোন একটা বিন্দুকে নির্দিষ্ট ধরলাম, ধরি এ বিন্দুকে নির্দিষ্ট ধরলাম, তাহলে এ থেকে বি এর দিকে তীর চিহ্ন, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ মাইনাস প্লাস এফ, এই যে এইটা। এটাকে যদি আমরা এইভাবে নির্দিষ্ট করতাম, এটা হচ্ছে পি দিতাম কিউ, এটা ছোট হাতের পি কিউ আর এস টি ইউ এইভাবে দিতাম, তাহলে আমরা কি লিখতাম, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি ইকুয়ালস টু ইউ, এইভাবে লিখতাম। তাহলে বহুভুজ সূত্র আমরা শিখলাম। এরপরে আমরা সামান্তরিক সূত্র শিখব, তারপরে উপাংশ বিভাজন যোজনে বাকিগুলো শিখব। তো সামান্তরিক সূত্র শেখার আগে আমরা ভেক্টর যোজন দ্বারা কি কি করা যায়, ভেক্টর যোজনের কয়েকটা উদাহরণ, ভেক্টর যোজনের কয়েকটা উদাহরণ হচ্ছে নৌকার গতি, তারপর হচ্ছে চলন্ত গাড়িতে বৃষ্টির গতি। ভেক্টর যোজনের উদাহরণ হচ্ছে নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টির গতি, আর একটা হচ্ছে পাখির উড্ডয়ন। তাহলে এগুলো হচ্ছে আমার ভেক্টর যোজনের। আর ভেক্টর বিভাজনের কি আছে আমাদের, ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমাদের ভেক্টর যোজনে কি আছে, নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টির গতি। এখন ভেক্টর বিভাজনে আছে পায়ে হাঁটা, নৌকার গুণ টানা, তারপরে কি আছে, পায়ে হাঁটা, নৌকার গুণ টানা, এরপরে লন রোলার, এরপর আছে সরল দোলক, এই তো। এখন একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, এই যে নৌকার গুণ টানা যে কথা বলা হয়েছে, এইটা একই সাথে ভেক্টর যোজনের সূত্র নির্দেশ করবে, আবার হচ্ছে ভেক্টর বিভাজন সূত্র নির্দেশ করবে। এইটা হচ্ছে স্টার দিয়ে রাখি, এটা হচ্ছে দুইটাই বিশেষ দ্রব্য দিয়ে লিখে রাখো, এটা হচ্ছে ভেক্টর যোজনেও আছে, ভেক্টর বিভাজনেও আছে। তাহলে ভেক্টর যোজন আর ভেক্টর বিভাজনের উদাহরণগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে। ভেক্টর যোজন, ভেক্টর বিভাজন শিখলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র আমাদের ওই, যেহেতু আমাদের এমসিকিউ দাগাতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ওই ছোটবেলার মতো এরকম বাংলা লেখাপড়া না করে আমরা এখন সরাসরি লিখি। দেখেন ভেক্টর জায়গায় সামান্তরিক সূত্রটা কি ছিল, এইটা একটা ইউ, আচ্ছা পি কিউ দিই, এটা পি, এদিকে একটা ছিল কিউ, আমাদের লব্ধি মনে করেন কোন দিকে দিই, তো এটা হচ্ছে আমাদের মনে করেন আর, লব্ধি আর। তো এটা লিখতে গেলে আমরা লিখতেছিলাম এরকম, আর ইকুয়ালস রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখান থেকে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, আর এটা বারবার আমাদের ঘোরায় ফিরে আসবে। সেটা হচ্ছে, যদি আমরা এই আলফাটাকে চেঞ্জ করে একবার 0 ডিগ্রি লিখবো, একবার 180 ডিগ্রি লিখবো, একবার 90 ডিগ্রি লিখবো। তাহলে আলফা যদি আমাদের 0 ডিগ্রি হয়, তাহলে আর ইকুয়ালস টু হয় পি প্লাস কিউ। কারণ কি, আলফা যখন 0 ডিগ্রি বসাবো তখন এটা হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, তখন হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos আলফা, তখন সেখান থেকে পি প্লাস কিউ হোল স্কয়ার আসবে, সেখান থেকে আমাদের সূত্রটা আসবে। আলফা ইকুয়ালস টু যদি আমাদের 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার আলফা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয় এই ক্ষেত্রে আর ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ। এখন আমাদের একটা কথা মনে রাখা লাগবে, এখান থেকে একটা এমসিকিউ বারবার আসবে যে এ প্লাস বি ভেক্টরের মান ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টরের মান হলে ভেক্টর দুইটি কত কোণে ক্রিয়াশীল। তো এটা আমরা মুখস্থ করে রেখে দেবো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এটা মুখস্থ করে রেখে দিলাম। এখন দেখেন আমাদের হচ্ছে এগুলা লেখার পরে একটু বোঝার আছে। বোঝার বিষয়টা কি? বোঝার বিষয়টা হচ্ছে যখন এখানে বোঝাই, যখন 0 ডিগ্রিতে ক্রিয়াশীল হচ্ছে তখন হচ্ছে 5 নিউটনের একটা বল মনে করলাম এইদিকে 5 নিউটনের বল 0 ডিগ্রিতে, তার মানে হচ্ছে আরেকটা বলও যদি একই দিকে ক্রিয়া করে এটা হচ্ছে 4 নিউটনের একটা বল। তাহলে এরা 0 ডিগ্রিতে ক্রিয়া করে, তার মানে এদের লব্ধি কত? আর ইকুয়ালস টু সর্বোচ্চ লব্ধি পাবো। সর্বোচ্চ লব্ধি কত? আর ম্যাক্স, ম্যাক্সিমাম পাবো। কেন? একই দিকে তো, তাহলে হচ্ছে 5 প্লাস 4 কত হয়? 9। এখন এটা যদি বিপরীত দিকে, এই ভেক্টরটা যদি আমার বিপরীত দিকে হতো তাহলে আর ম্যাক্স তো এটা তো পাইছি, এটা যদি বিপরীত দিকে হতো এটা হচ্ছে 4 হতো, তাহলে ওইদিকে 5 এইদিকে 4, তাহলে হচ্ছে 180 ডিগ্রিতে ক্রিয়াশীল। তাহলে হচ্ছে আর আমরা সর্বনিম্ন পাইতাম, আর মিনিমাম কত পাইতাম? পি ডিফারেন্স কিউ। এখানে ডিফারেন্স দেওয়ার কারণ হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে আসবো না তাই। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 5 - 4 = 1। আচ্ছা এবার দেখেন একটা জিনিস বোঝার আছে, বিষয়টা হচ্ছে দুইটা ভেক্টর হচ্ছে একটা হচ্ছে একই দিকে ক্রিয়া করতেছে আর একটা হচ্ছে ভিন্ন দিকে, মানে হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে এদের সর্বোচ্চ একটা মান পাবো, এই যে এই দুইটাই হিসাব করি, সর্বোচ্চ মান হচ্ছে 9। এরা যখন বিপরীত দিকে ক্রিয়া করতেছে এদের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এই ভেক্টর দ্বারা যদি আমরা যে কোনো দিকে ক্রিয়া করাই এদের লব্ধি কত হতে পারবে? 1-এর সমান তো হতে পারবে, তাহলে 1-এর সমান অথবা বড় হতে পারবে, আর 9-এর সমান অথবা ছোট হতে পারবে। এই কথাটা না বুঝলে বুঝতে হবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে হচ্ছে দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি ম্যাক্সিমাম 9 হবে, আর বিপরীত দিকে ক্রিয়া করলে মিনিমাম 1 হবে। আর আমাদের এরকম একটা এমসিকিউ বারবার আসবে, মানে প্রায় আসে, সেটা হচ্ছে যে দুটি ভেক্টর 5 নিউটন ও 6 নিউটন হলে এদের লব্ধি কোনটা হতে পারে না? কোনটা হতে পারে না? তখন আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে ভেক্টর দুটোকে যোগ করব। তাহলে ভেক্টর দুটোকে যদি যোগ করি তাহলে কত হয়? 5 + 6 মানে হচ্ছে 11। তারপর ভেক্টর দুটোকে বিয়োগ করব, তাহলে 6 - 5 কত হয়? 1। তার মানে আমাদের লব্ধি কত হবে? হয় 1 হবে, তাহলে 1-এর চেয়ে বড় হবে, অথবা 11 হবে, কিন্তু 11-এর চেয়ে ছোট হবে। তার মানে কি আমাদের লব্ধি 1 হবে, আর 1-এর চেয়ে 11 পর্যন্ত, 1 আর 11 এর ভিতরে থাকবে লব্ধি, এর বাইরে যাইতে পারবে না। তার মানে আমাদের লব্ধি যদি আমি বলতাম যে 5.7 হবে, তা হ্যাঁ হবে। আমি যদি বলতাম 9.8 হবে, তো হবে। আমি যদি বলতাম 11.2 হবে, তো না, হবে না। তো এই যে দুইটি ভেক্টরের লব্ধি কোনটা হতে পারে না, এটা দিয়ে আমাদের প্রায় ম্যাথ আসে, আমরা করার চেষ্টা করব। এখন তাইলে সামান্তরিক সূত্র থেকে এইটুকুই। এখন অনেক সময় আমাদের এই যে আসবে থিটা নির্ণয় করা, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র আছে না, tan θ = কি? tan মানে হচ্ছে sin/cos, তাহলে উপরে লিখবো sin আলফা cos আলফা। এবার এখানে ওই যে আমার সেই কি বলে, এটা p ভেক্টর ছিল, এটা q ভেক্টর ছিল, এটা আমার সেই লব্ধি r ভেক্টর ছিল, আলফা ছিল। এখন আমাকে বলতেছে যে কার সাথে কোণ, যদি বলে p এর সাথে কোণ, তাহলে p এর সাথে কোণ মানে হচ্ছে এই যে এটা সেই থিটা। তো এই থিটা তো নির্ণয় করতেছি, তাহলে উপরে কি লিখলাম? sin θ/cos θ, মানে sin α/cos α। এখন যার সাথে কোণ লিখবো সেটাকে নিচে প্লাস দিয়ে ফাঁকা রেখে দেবো, আর বাকি যেটা থাকবে সেটা q উপরে লিখলাম, q উপরে লিখলাম, এইভাবে।
এখন এই যে নিচে কয়েকটা টপিক বাকি রয়েছে, এই বাকি টপিক ভেক্টর বীজগণিতের সূত্র। এখানে হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। তো বিনিময় সূত্র কি, যদি আমরা এরকম লিখি পি প্লাস কিউ, তাহলে লিখবো কিউ প্লাস পি, এটা। সংযোগ সূত্র কি লিখব, সংযোগ সূত্রের ক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস আর, এরকম যদি লিখতাম তাহলে লিখতাম, এখানে লেখা যেত এরকম পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। এবার বন্টন সূত্র কিরকম হবে, ভেক্টরের বন্টন সূত্র এম, যদি এ প্লাস বি এরকম লিখতাম তাহলে এটা হতো এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এখন তাহলে আমরা কি কি শিখলাম, বিনিময় সূত্র, সংযোগ, বন্টন। আরেকটা হচ্ছে পি ক্রস কিউ প্লাস আর, এটা যদি এরকম হতো তাহলে আমরা এরকম লিখতে পারতাম পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর, এটা লিখতে পারতাম। তাহলে আমাদের ভেক্টর বীজগণিতের সূত্রগুলো শেষ হলো। এরপরে আমরা একটা টপিক শিখবো, সেটা হচ্ছে লন রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ, এই টপিকটা। তো এখান থেকে আমাদের হ্যাঁ, এখন আমরা শিখবো হচ্ছে লন রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ, এই টপিকটা। তো লন রোলার হচ্ছে কোনটা, এটা হচ্ছে ধাক্কা দেওয়া বা ঠেলা, হয়ে গেল ঠেলা, আর এটা হচ্ছে টানা, টয়কারে না টানা। হ্যাঁ, এবার দেখেন, তো লন রোলার যখন আমরা ধাক্কা দিব বা ঠেলবো, তখন হচ্ছে আমরা যখন এই যে নিচের দিকে ধাক্কা দিব তখন বল এই দিকে প্রয়োগ করব। তো যখন এই দিকে বল প্রয়োগ করব, তো আমাদের হচ্ছে যে ভেক্টর বিভাজনের নিয়ম অনুযায়ী এফ ভেক্টরটা উপর দিকে একটা অংশে বিভক্ত হবে আর নিচের দিকে একটা অংশে বিভক্ত হবে, এটা হচ্ছে উপাংশে বিভাজন। তো উপাংশে বিভাজনের সিস্টেমটা কি, যেই দিকে থিটা থাকে, থিটা যেই দিকে থাকে ওই দিকে cos থিটা লিখবো, আর থিটার বিপরীত দিকে sin থিটা লিখে দেবো। তাহলে এফ ভেক্টরটা যখন ওই দিকে ভাগ করব x অক্ষের দিকে, তখন কি লিখবো f cos থিটা, আর নিচের দিকে যখন ভাগ করব তখন কি লিখবো f sin থিটা লিখলাম। তাহলে এফ বলটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন এই যে লন রোলারের যে একটা বস্তু, এর কি আছে, একটা ওজন আছে, এর ওজনটা কি লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এর যে ওজন সেটা হচ্ছে ডাব্লিউ, ইকুয়ালস টু কি বলেন, ডাব্লিউ ইকুয়ালস টু mg। তাহলে এর ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, আর এই এফ বলের ফলে বলের একটা উপাংশ এফ সাইন থিটাও নিচের দিকে কাজ করতেছে। তারপরে লন রোলার যখন আমরা ঠেলবো বা ধাক্কা দিব নিচের দিকে, তখন তখন হচ্ছে ওজন, মোট ওজন কত হবে বলেন, মোট ওজন বা নিট ওজন যেটা বলেন, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ বস্তুটার ওজন বেশি মনে হবে আমাদের কাছে, অর্থাৎ ভারী হবে। এটার উপকারিতা আছে, অপকারিতাও আছে। উপকারিতা কি, উপকারিতা হচ্ছে যখন ক্রিকেট মাঠের পিচ সমান করি, তখন আমরা লন রোলার না টেনে ঠেলি, কি বলছি, তাহলে ক্রিকেট খেলার পিচ সমান করতে লন রোলার কি করব, ঠেলবো। আর যদি আমাদের কষ্ট কম করতে হয় তখন টানবো, তো সেটা আমরা শিখবো। তাহলে লন রোলার ঠেলা কঠিন বা ঠেলা কষ্টকর, কিন্তু আমাদের ওই যে একটা কথা আছে না, যে কষ্টের সাথে স্বস্তি আছে, তো এই যে কষ্টের সাথে স্বস্তিটা কি পাবো, মাঠ সমান হয়ে যাবে। তো লন রোলার যখন আমরা ঠেলবো তখন ওই যে মাঠ সমান হয়ে যাবে। এবার যখন লন রোলার আমরা টানবো, তখন দেখেন এই দিকে থিটা, আমি কি বলছি, যেই দিকে থিটা থাকবে ওই দিকে হচ্ছে cos থিটা লিখবো। তাহলে এটা হচ্ছে f cos থিটা, আর উপর দিকে কি হবে, f sin থিটা, তাহলে f sin থিটা লিখলাম, আর নিচের দিকে w equals to mg। এখন এর বলটা দেখেন, নিচের দিকে w equals to mg নিচের দিকে, আর f sin থিটা উপরের দিকে, তাহলে এর মোট বল কত, এর মোট বল হচ্ছে w minus f sin theta,
তাহলে কি এটা হালকা মনে হবে না? তাহলে লন রোলারকে হালকা মনে হবে, তার মানে ঠেলা অপেক্ষা টানতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের টপিক। কিন্তু আমাদের এমসিকিউ জন্য মনে রাখতে হবে যে ঠেলাও উপকার আছে, ঠেললে কোন উপকার? আমাদের ক্রিকেট খেলার মাঠের পিচ সমান হবে যদি আমরা লন রোলারকে ঠেলতে পারি। তাহলে এটা আমরা শিখলাম। এরপরে দেখেন আমরা শিখবো ভেক্টর গুণন। ভেক্টর গুণন আচ্ছা, ভেক্টরের গুণন যখন আমরা শিখবো তখন একটা বিষয় মাথায় রাখবো। আচ্ছা দেখেন তো, ভেক্টর দুইটা গুণন আছে, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। তাহলে স্কেলার গুণন শিখবো, ভেক্টর গুণন শিখবো। আচ্ছা ভাই বলেন, স্কেলার মানে কি? যার কোনো দিক নেই, শুধু মান আছে। তো মনে করেন একটা ভেক্টর এদিকে যাচ্ছে 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 যেতে যেতে এটাকে আমি বললাম ডট, মানে থেমে গেল। ডট বললাম মানে কি? থেমে গেল। তার মানে কি ভেক্টর যেতে যেতে যখন ডট করে দিছি তার মানে ওর কি আর কোনো যাওয়ার দিক আছে? নেই। ভেক্টর যাচ্ছিল, তার আমি ডট করে থামাই দিছি, তার মানে সে থেমে গেছে, এর মানে আর যাওয়ার দিক নেই। তার মানে কি এটা স্কেলার হয়ে গেল না? তার মানে স্কেলার গুণন কোনটা? ডট গুণনটা হচ্ছে স্কেলার গুণন। ডট গুণনটা কি গুণন? স্কেলার গুণন। বুঝতেছি? তাহলে ভেক্টর গুণন কোনটা? ক্রস গুণন। সহজ হিসাব। তার মানে কি কোন একটা ভেক্টর রাশিকে যখন আমরা ভেক্টর রাশি যাচ্ছে 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 আমি বললাম ডট, তার মানে থেমে গেল। থেমে যাওয়া মানে কি? তার কোনো দিক নেই, আর কোনো দিকে যেতে পারতেছে না। তার মানে সে ডট করলাম, তার মানে ডট গুণন। তাহলে কোনো ভেক্টর রাশির যদি ডট গুণন করি তাহলে আমরা স্কেলার রাশি স্কেলার রাশি পাবো। তাহলে ভেক্টর রাশিকে ডট গুণ করলে স্কেলার রাশি পাবো। এখন এই ডট গুণের সিস্টেমটা কি? ডট গুণ হচ্ছে আমি মনে করলাম এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এই ভেক্টর দুটোকে যদি আমি ডট গুণ করি তাহলে লিখবো হচ্ছে এবি cos থিটা। আচ্ছা এবি মানে বুঝি তো? এবি মানে হচ্ছে এ ভেক্টরের মান। এই যে এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, আর এই থিটাটা হচ্ছে এ ও বি যত কোণে তাদের ক্রিয়াশীল ছিল সেটা। এখন আগে আমরা হচ্ছে ডট গুণটা শিখি সুন্দর করে। তাহলে স্কেলার গুণন বা ডট গুণন হচ্ছে এ ডট বি সমান এ বি cos থিটা। এখন এটার হচ্ছে আমি যদি বলতাম 5 নিউটন ও 3 নিউটন মানের দুটি বলের 60 ডিগ্রিতে ক্রিয়াশীল, 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল কত যদি এটা বলতাম, তাহলে স্কেলার গুণফল মানে কি? ডট গুণ। আর আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, এ বি cos থিটা। এর মান কত? এর মান 5, বি এর মান 3, cos থিটার মান cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান 3 × 15, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে 15/2। এটা হচ্ছে আমাদের ডট গুণফল। এখন এটা তো শিখলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমাদের এরকম না থাকে অন্যরকম থাকতো, যেরকম আই জে কে দ্বারা প্রকাশ করা থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? তো আই জে কে দ্বারা প্রকাশ করা থাকলেও আমরা পারবো ইনশাল্লাহ। তো দেখি, এখন যদি আমাদের এরকম থাকতো, এই ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন আমি বললাম কি এই দুইটা ভেক্টরের ডট গুণফল কত? তাহলে কি করব আমরা? a ডট b করব। তো একটা হচ্ছে a ডট b মানে ab cos থিটা একটা সিস্টেম, আর এখানে করব কি x এর সাথে x গুণ, y এর সাথে y গুণ, z এর সাথে z গুণ, মানে এরকম a ডট b ইকুয়ালস টু x এর সহগের সাথে x এর সহগ গুণ, তার মানে 3 দ্বিগুণিত কত হয়? 3 × 2। আর এখন দেখেন এটা হচ্ছে i ভেক্টর, মানে i একক ভেক্টর, i ক্যাপ, এটা i ক্যাপ। তাহলে আমরা কি জানতাম? এই যে i ক্যাপ একের দিকে, তাহলে i ক্যাপ,
তাহলে দুইটা মানে একই ভেক্টরে যদি গুণ করি তাহলে হচ্ছে cos থিটা, থিটার মান কত, থিটার মান 0 ডিগ্রি, তার মানে হচ্ছে আই ক্যাপটা উঠে যাবে, মানে হচ্ছে এখানে হবে 3 দুগুণে 6 2 দুগুণে 4, মানে শুধু সবগুলো গুণ করবো আর কি, 3 গুণ 5 কত হয়, 3 দুগুণে 6 2 দুগুণে 4 3 5 15, তাহলে হচ্ছে 25। তাহলে এ ডট বি এর মান কত পাইছি আমরা, 25 পাইছি। তাহলে ডট গুণফল আমরা পারবো। এখন আমাদের যদি এরকম কোশ্চেন আসতো যে এই একটা ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে রয়েছে, কি বলছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে রয়েছে বা ওয়াই অক্ষের সাথে কত কোণে রয়েছে, অথবা জেড অক্ষের সাথে, অর্থাৎ যে কোনো একটা অক্ষের সাথে এই ভেক্টরটা কত কোণে রয়েছে। তো এইটা যদি আমাদেরকে বলে, তো আমরা শর্টকাট সিস্টেমটা হচ্ছে এরকম লিখবো, cos ইনভার্স, cos ইনভার্স যেই অক্ষের সাথে কোণ বলবে, কি বলছি, যে অক্ষের সাথে কোণ, যে অক্ষের সাথে কোণ তার সহগ বাই ওই ভেক্টরটার মান। তাহলে এখানে ভেক্টরের মান। তাহলে এখন যদি আমরা বলি এই এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে, ভেক্টরটির এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোণ বলো, জেড অক্ষের সাথে কত কত কোণ করে আছে, কত কোণে আছে। তাহলে এটা আমরা কি করতাম, যদি আমাকে বলতো এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এক্স অক্ষের সাথে যদি কোণ বের করতে বলতাম, তাহলে cos ইনভার্স কোন অক্ষের সাথে বলছে, এক্স অক্ষের সাথে, তাহলে যে অক্ষের সাথে কোণ বলবে তার সহগ, তাহলে এক্স এর সহগ মানে এক্স বলতে এখানে হচ্ছে আই এর সহগ, আই এর সহগ কত বলো 3, আর নিচে লিখতাম ওর ভেক্টরের মান, মানে √3² প্লাস 2² প্লাস 5², বুঝতেছি। তাহলে যদি আমাদের ওয়াই অক্ষের সাথে কোণ বলতো, ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে কি করতাম, cos ইনভার্স ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত, ওই যে 2, আর নিচে মোট মান 3² প্লাস 2² প্লাস 5²। যদি বলতো জেড অক্ষের সাথে কোণ, তাহলে cos ইনভার্স হচ্ছে জেড এর সহগ, কত 5, তাহলে লিখতাম 5, আর তারপর হচ্ছে নিচে লিখতাম মানটা, মোট মান 3² প্লাস 2² প্লাস 5²। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে কি করব, ওই ডট গুণে আমরা হচ্ছে এইভাবে আমরা হচ্ছে থিটা বের করব, থিটা বের করার একটা সিস্টেম পাইলাম, ডট গুণ করা দুইভাবে শিখলাম, এ ডট বি। এখন ডট গুণফলের কয়েকটি কথা আমরা শিখে নিই। ডট গুণফলের ক্ষেত্রে এইগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে, সেটা হচ্ছে আই ডট আই সমান কত, আই ডট জে ডট জে, কে ডট কে, এরকম। তো এটা আমরা এখন লিখে নিব। ডট গুণফলের ক্ষেত্রে আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে ইকুয়ালস টু 1। কারণ কি, কারণ হচ্ছে আই আর আই এর কি বলে কোণ কত, আই আর আই এর কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মানে 1, তাই 1। এটা যদি না বুঝেন তাহলে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ ডট বি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ ডট বি এর সূত্র কি, এ ডট বি এর সূত্র ছিল এ বি, তার মানে হচ্ছে আই ইন্টু এর সহগ মানে কত বলো, 1 × 1 cos 0 ডিগ্রি, তাহলে কত হয় 1, এরকম। এখন আরেকটা বিষয় আমাদের লিখে রাখা লাগবে, সেটা হচ্ছে আই ডট জে ইকুয়ালস টু জে ডট কে ইকুয়ালস টু কে আই ডট কে ইকুয়ালস টু 0। এটা কিভাবে হয়, এটা এইভাবে হয়, এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। এখন আই এর সাথে জে কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রিতে আছে, তারপর হচ্ছে জে এর সাথে কে কত ডিগ্রি, 90 ডিগ্রিতে আছে, আর আই এর সাথে জে কত ডিগ্রিতে, সেটাও 90 ডিগ্রিতে আছে, তার মানে মধ্যবর্তী কোণ 90 হলে 0 হবে। এই দুইটা আমরা লিখে নিই। আর আরেকটা কথা, এখন হচ্ছে এদের উদাহরণ কি, ডট গুণফলের উদাহরণ হচ্ছে স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব, কাজ। ডট গুণফলের উদাহরণ হচ্ছে কাজ, স্থিতিশক্তি
আর হচ্ছে বৈদ্যুতিক বিভব। তাহলে এটা হচ্ছে আমাদের ডট গুণফল গেল। আর একটা কথা, সেটা হচ্ছে কোণ নির্ণয়ের ক্ষেত্রে, মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে ডট গুণফল ব্যবহার করব। মধ্যবর্তী কোণ নির্ণয়ে ডট গুণফল ব্যবহার করব। ডট গুণফল ব্যবহার করব কিরকম? আমি যদি তোমাকে বলতাম এ একটা ভেক্টর 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি একটা ভেক্টর সেটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন এই দুই এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? আমি কি বলছি, এ ও বি এর মধ্যবর্তী কোণ যখনই আমাদের বলবে কোণ নির্ণয় করো, তো কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? ডট গুণফল ব্যবহার করব। তার মানে কি লিখবো? লিখবো হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এবি cos থিটা, এবি cos থিটা। এখান থেকে আমার কি বের করা লাগবে? থিটা বের করা লাগবে। তো থিটা বের করতে গেলে কি লিখবো? আগে cos থিটাকে লিখি, cos থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এবি, তাই তো? তো এ ডট বি মানে কত? এ ডট বি মানে হচ্ছে এটার সাথে এটা সহগুণ, এটার সাথে এটা সহগুণ, এটার সাথে এটা সহগুণ, তার মানে 3 দুগুণে 6, 6 প্লাস 9 প্লাস 10। আর নিচে কি লিখবো? এর মান বি এর মান। তো এর মান লিখতে গেলে এইভাবে লিখি, এর মান হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। বি এর মান কত বলেন? বি এর মান হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার লিখলাম। তাহলে এখন উপরে নিচে যোগ করব, লাস্টে বের যে এখানে রয়েছে থিটা রয়েছে, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স ওই যে উপরটা লিখবো, যেটা মান আসবে সেটা। তাহলে কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোণটা ব্যবহার করি, কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে ডট গুণফল ব্যবহার করি। তাহলে ডট গুণফল নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এবার আমরা শিখবো হচ্ছে ডট গুণফল শেখা শেষ, এবার শিখবো ক্রস গুণ। আচ্ছা, আগে কি বলছিলাম? ডট গুণ হচ্ছে স্কেলার গুণন, তাহলে ক্রস কি? ক্রস গুণ কি? এটা হচ্ছে ভেক্টর গুণন। আর ক্রস গুণ করলে আমরা ভেক্টর রাশিই পাবো। ক্রস গুণ করলে কি পাবো? ভেক্টর রাশিই পাবো। তো দেখেন এ ক্রস বি, এটা যখন আমরা বললাম এ ক্রস বি, দেখেন কি বলছি? ক্রস, কি বললাম? ক্রস, সি আর ও ডাবল এস। দেখেন তো এখানে এস এর আধিক্য বেশি না? ক্রস লিখলাম, তাহলে ক্রসে এস এর আধিক্য বেশি, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, এ বি সাইন থিটা। কেন সাইন থিটা লিখলাম? মানে সাইন থিটা তো লিখলাম সূত্রের কারণে, কিন্তু যদি আমাদের মনে রাখা লাগে, মনে রাখবো যে ক্রস বলছে ক্রসে এস বেশি, এস বেশি হলে সাইন থিটা। আর ডটে দেখো, ডটে কোনো তো এসই নেই, তাহলে হচ্ছে ওখানে কি cos থিটা লিখছিলাম, আর এখানে ক্রসে এস বেশি তাই সাইন থিটা লিখছি। তার মানে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। সাথে বলো এটা কি? ভেক্টর গুণ। তাহলে এখানে কি থাকবে? এখানে একটা ইটা থাকবে, ইটা অর্থাৎ হচ্ছে ওই দিক নির্দেশক একক ভেক্টর ইটা। তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, সাথে থাকবে ইটা। এটা পারলাম। এটা এখান থেকে আমাদের যদি বলা হয় এ ক্রস বি, তার মানে হচ্ছে এটা মনে করেন এ ভেক্টর, হ্যাঁ এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এটা একটা তলে চিন্তা করলাম যে একটা তলে সোজা একটা তল, সেই তলে এদিকে আছে এ ভেক্টর, এদিকে আছে বি ভেক্টর, এরকম যদি থাকে, তো আমি কি করছি? এ ক্রস বি মানে এর থেকে বি এর দিকে গেছি, এর থেকে বি এর দিকে, যার থেকে যার দিকে যাব তার দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। তার মানে কি এ থেকে বি এর দিকে যাচ্ছে না? আমি যে ডান হাতটা হিসাব করি, ডান হাতে স্ক্রু নিয়মের সিস্টেমটা হচ্ছে যে যে যার দিক থেকে যাব তার দিকে হাতটা দিলাম, এবার হচ্ছে কার দিকে যাব? বি এর দিকে। তাহলে এর থেকে বি এর দিকে যাচ্ছি, দেখেন এর থেকে বি এর দিকে, তাহলে এ ক্রস বি এর দিকটা কোন দিকে? লম্ব বরাবর উপরের দিকে, তার মানে এই দিকে, বুঝতেছেন? এর থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে যে হাতটা এটা ঘোরালাম উল্টা দিকে। এখন আমি বললাম বি ক্রস এ, তাহলে বি ক্রস এ করলে দেখেন বি থেকে এর দিকে যদি আমি ডান হাতটা নিই, তাহলে হচ্ছে ভিতরের দিকে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওই যে দিক নির্ণয়ের একটা বিষয়, যে ক্রস গুণফল। আমি যদি এ ক্রস বি লিখতাম, এ ক্রস বি লিখতাম, এটা কিন্তু কখনোই বি ক্রস এ লিখতে পারতাম না, বি ক্রস এ লিখতে পারতাম না। কেন? এই যে এ ক্রস বি এর দিকটা দেখো বাইরের দিকে, বি ক্রস এর দিকটা কোন দিকে? ভিতরের দিকে, তার মানে আগে একটা মাইনাস দেওয়া লাগবে। এটা কিন্তু বিনিময় সূত্র মানতেছে না, কিন্তু ডট গুণফল বিনিময় সূত্র মানে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে বিনিময় সূত্র কে মানে? ডট গুণফল বিনিময় সূত্র মানে, এটা লিখে নাও। ডট গুণফল বিনিময় সূত্র মানে, কিন্তু ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। বিনিময় সূত্র, এটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন।
সূত্র মানবে না বা মানে না, তাহলে এই ক্রস গুণ আমরা পারবো। এবার এখান থেকে আমাদের যদি আমাদের ওই যে আই যে কে দিয়ে এরকম বড় আকারে ক্রস গুণ দেই, মনে করো এরকম দিচ্ছে এ একটা ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, বি একটা ভেক্টর সেটা লেখা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা আমার থাকলো, আমাকে বললো এ ক্রস বি বের করে দেখাও। কি বলছি? এ ক্রস বি বের করে দেখাও। তো এ ক্রস বি যখন আমরা করতে যাব তখন আমাদের এরকম করা লাগবে, এ ক্রস বি আই জে কে, এটা হচ্ছে সবগুলো লিখবো 3 to 5, পরেরটা লিখবো 2 3 মাইনাস 1। তো এখান থেকে যদি আমরা যে কমন নেওয়ার সেই সিস্টেমটা, আই কমন নিলে অনের সারি অনের কলাম বাদ, তার মানে হচ্ছে -2 মাইনাস 15 মাইনাস জে কমন নিলে জে এর সারি জে এর কলাম বাদ, তার মানে হচ্ছে -3 মাইনাস 10 প্লাস যদি কে কমন নিই তাহলে কে এর সারি কে এর কলাম বাদ, তার মানে 3 থেকে 9 মাইনাস 4 9 মাইনাস 4। তাহলে কি হবে এখানে দেখেন মাইনাস 17i ক্যাপ প্লাস 13j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা হচ্ছে আমার এ ক্রস বি এর মান। তাহলে এ ক্রস বি এর মানটা পালাম তো আমরা। এখন এ ক্রস যদি আমি বলতাম হচ্ছে এ ক্রস বি এর হচ্ছে মডুলাস মান বের করো, মানে হচ্ছে এ ক্রস বি এই মডুলাস বের করো। তো এটা তো আমরা বের করতে পারতাম, আমরা এর আগে শিখে আসছি যে রুট ওভার দিয়ে -17 এর স্কয়ার দিতাম, বাকিটুকু লিখে দিতাম এভাবে। তো এখান থেকে আমরা একটা করতে পারি যে এর একক ভেক্টর বের করতে পারি। এর একক ভেক্টর বের করতে গেলে ইটা ইকুয়ালস টু এ ক্রস বি মডুলাস অফ এ ক্রস বি এর মান। ওই যে কোনো ভেক্টরকে তার ওই যে মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, তাহলে এইটা তাহলে আমরা পারবো। এখন তাহলে হচ্ছে এটা আমার ভেক্টর এই ক্রস গুণটা শিখলাম। ক্রস গুণের কয়েকটা হচ্ছে আছে, ক্রস গুণের কয়েকটা আছে, যেরকম টর্ক বের করতে ক্রস গুণ লাগে, এর কারণ কি? এগুলো তো ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি কি থাকে? দিক থাকে। এই জন্য টর্ক, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, তাহলে টর্ক, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, এগুলা বের করতে আমাদের কি লাগবে? ওই যে ক্রস গুণ করতে হবে। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে ভেক্টর রাশির সূত্রাবলী, যোজন বিয়োজন ও গুণন সংক্রান্ত বিষয়গুলো আমরা মোটামুটি শিখলাম। এরপরে আমরা ম্যাথ করব।